বিরাট কোহলির ওপরে বিশাল বড় একটা কিন্তু বাজে কাজ করেছে অস্ট্রেলিয়ান মিডিয়া। আমরা সবাই দেখেছিলাম যে গতকাল কনস্ট্যান্স আর বিরাট কোহলির মধ্যে ধাক্কা লেগেছিল এবং খেলার মধ্যে এটা হয়ে থাকে, কিন্তু অস্ট্রেলিয়ানরা এটাকে কিন্তু সহ্য করতে পারেনি, যার জন্য তারা নিজেদের হেডলাইনে বিরাট কোহলিকে জোকারের মতো শেপ দিয়ে রূপ দিয়ে লিখেছে ক্লাউন কোহলি, কিং কোহলি। কিছুদিন আগে যারা কিং বলছিল মার্কেটিং করার জন্য, এখন তারাই ক্লাউন কোহলি বলছে। এবং কিছু কিছু মিডিয়া তো এটাও লিখছে যে বিরাট কোহলিকে সাসপেন্ড করা হোক। ভাই, অস্ট্রেলিয়া ভুলে গেছে অস্ট্রেলিয়ারা যা করেছিল? হরভজন সিং এর সঙ্গে রিকি পন্টিং স্লেজিং, অস্ট্রেলিয়ানরা ধাক্কামুক্কি। ভাই, অস্ট্রেলিয়ার মানে বলে না ক্রাই বেবি, অস্ট্রেলিয়া হচ্ছে অ্যাকচুয়াল ক্রাই বেবি। ইন্ডিয়া এতদিন ধরে চুপ করেছিল, অস্ট্রেলিয়ারা যখন ডমিনেট করতো, অস্ট্রেলিয়া যখন অ্যাগ্রেশন দেখাতো, তখন অস্ট্রেলিয়া বলতো এটা আমাদের অ্যাটিটিউড। ভাই, এই মুহূর্তে ইন্ডিয়ার পিছনে নেই। এই মুহূর্তে ইন্ডিয়া বিরাট কোহলি যে অ্যাগ্রেশন দেখিয়েছে, অ্যাটিটিউড দেখিয়েছে, একা অস্ট্রেলিয়ার পিছনে বলে হাওয়া বার করে দিয়েছে। বিরাট কোহলি কনস্ট্যান্সকে ধাক্কা মারার পর ব্যাপারটাকে এত বড় বানিয়ে দিয়েছে অস্ট্রেলিয়ার মিডিয়ারা, যেটা সত্যি আনএক্সপেক্টেড। কারণ অস্ট্রেলিয়ান প্লেয়াররা এই জিনিসটা কিন্তু করে, তাই তারা যে তাদের বিরুদ্ধে স্লেজিং হওয়ার পরে তারা যে এতটা ভেঙে পড়বে, এতটা কেঁদে উঠবে, এটা সত্যিই আমি অবাক হয়ে গেছি। তো যাই হোক, আমি বলবো বিসিসিআই এর পদক্ষেপ নেওয়া উচিত। যেই সমস্ত মিডিয়া বিরাট কোহলিকে ক্লাউন বানিয়েছে বা বিরাট কোহলির সঙ্গে অন্য কিছু হারকাত করে হেডলাইন দিয়েছে, আমি চাই বিসিসিআই এর এই বিষয়ে কিন্তু কিছু করা উচিত। এবং বলবো আজকে ডে 2 স্টাম্প হয়ে গেছে। ভারত 164 রানে 5 উইকেট, যেখানে 153 রানে ভারতের মাত্র 2 উইকেট ছিল। ইয়াশাসি জয়সওয়ালের রান আউট, যেটা আমি মনে করি জয়সওয়ালের দোষ ছিল, কারণ ওটা রান হয় না। বল খুবই জোরে প্যাট কামিন্সের হাতে গেছিল এবং প্যাট কামিন্স দেখেছে যে জয়সওয়াল এক সাইডে চলে এসেছে, বিরাট কোহলিও একই সাইডে আছে, তিনি আস্তে করে থ্রো করেছেন উইকেট কিপারকে এবং জয়সওয়াল আউট হয়ে গেছে। কেউ কেউ বলবে বিরাট কোহলির দোষ ছিল, আমি বলবো যে না, বিরাট কোহলির যদি দোষ থাকে তাহলে সেটা বিরাট কোহলির 10% আর 90% জয়সওয়ালের। কারণ জয়সওয়ালের বোঝা উচিত ছিল যে শটটা আমি পাওয়ার স্ট্রাইক করেছিলাম একটুখানি এবং খুবই তাড়াতাড়ি প্যাট কামিন্সের হাতে বলটা পৌঁছেছিল। তো সেটা আমি বলি, মনে করি ওটা জয়সওয়ালের একটু দোষ ছিল, একটু রেসপন্সিবিলিটি ছিল যে একটু সঠিক কল নেওয়ার। কারণ জয়সওয়াল কিন্তু দাঁড়িয়ে থাকলে আজকের এবং কালকের ইন্ডিয়ার একটা হিউজ ফারাক গড়ে দিত। জয়সওয়াল আউটস্ট্যান্ডিং খেলছে এবং বিরাট কোহলি রান আউট হওয়ার পরে বিরাট কোহলির একটু সামান্য কনসেন্ট্রেশন ল্যাপস হয়। বিরাট কোহলি সেই আবার অফ স্টাম্পের বাইরে পাঞ্চ করতে বলবো, ডিফেন্স করতে বলবো, যাই হোক সেই অফ স্টাম্পের বাইরেই কভার ড্রাইভের এতেই আউট হয়েছে, খেলতে গিয়ে উইকেট কিপার ক্যাচ আউট। মানে সত্যি বলছি, যারা বলে সচিন আর বিরাট কোহলির কম্পেয়ার করে, সচিনের কিন্তু ভাই মেন্টালিটি অনেক স্ট্রং ছিল আর তখনকার ক্রিকেট অনেক বেশি টাফ ছিল। এখন যতটা ক্রিকেট ইজি হয়েছে, তখনের ক্রিকেট আরও বেশি টাফ ছিল। সেইখানে সচিন যেটা করে দেখিয়েছে সেটা কিন্তু বিরাট কোহলিকে করে দেখাতে হবে, কারণ বিরাট কোহলি কিন্তু ভীষণ লেজেন্ড প্লেয়ার, এতে এক ফোঁটাও সন্দেহ নেই। তবে বিরাট কোহলিও ক্যাচ আউট হয়ে যায়, তারপরে আকাশদীপ আউট হয়ে যায়। এই মুহূর্তে জাডেজা ঋষভ পান্ত ব্যাটিং করছে। এই মুহূর্তে ইন্ডিয়ার 164 রানে 5 উইকেট এবং ভারত কিন্তু এখনো 310 রান পিছনে আছে। অর্থাৎ এইখান থেকে ভারত ম্যাচটা বাঁচাতে পারে, ভারত কামব্যাক করতে পারে, কিন্তু তার জন্য ঋষভ পান্ত আর জাডেজাকে কালকের মিনিমাম একটা 150 রানের পার্টনারশিপ দিতে হবে। এখান থেকে যদি ইন্ডিয়া 150 রানের আরও পার্টনারশিপ করে দিতে পারে, তাহলে কিন্তু ইন্ডিয়ার ফলো অন বেঁচে যাবে। এবং আমি চাইবো ইন্ডিয়া 100 রান পিছনে থাকুক, অর্থাৎ আমি চাইবো ইন্ডিয়া মিনিমাম 400 রান করুক। 400 রান ছাড়া কিন্তু এই টেস্টটাতে বৃষ্টিও হচ্ছে না যে ছোট হয়ে যাবে, টেস্টটা ড্র হওয়ার সম্ভাবনা আছে, কিন্তু না। তাই ইন্ডিয়াকে কিন্তু একটা 150 রানের পার্টনারশিপ দিতে হবে, জাড্ডু আর ঋষভ পান্ত, এবং আমার দুজনের ওপর পুরোপুরি ভরসা আছে এরা পারবে। এবং আমি বলবো যে রোহিত শর্মার এইবার আমি মনে করি তাকে টেস্ট থেকে ড্রপ আউট করা উচিত। কারণ অনেস্টলি বলছি, রোহিত শর্মার থেকে একটা হোপ ছিল, কিন্তু সেই রোহিত শর্মা এত বাজে আজকে যে আউটটা হয়েছে, টেস্ট ম্যাচে এরকম আউট হওয়াটা কিন্তু এটা বলবো ক্রাইম। তো রোহিত শর্মার এখনই খুবই অফ ফর্ম। আমি মনে করি রোহিত শর্মাকে, যার যেমনি বুমরা প্রথম টেস্টে ক্যাপ্টেন্সি করেছিল, বুমরাকে ক্যাপ্টেন্সি দেওয়া হোক। এবং অবশ্যই ইন্ডিয়া যদি রোহিত শর্মা ড্রপ আউট হয়, তার বদলে কিন্তু একটা কোনো প্লেয়ার চান্স পাবে। তো আমি মনে করি অনেক ভালো ভালো প্লেয়ার আছে, শুভমান গিল আছে, যে রোহিত শর্মার থেকে কিছুটা তো বেশি রান করেছেই। তো আমি মনে করি যে রোহিত শর্মাকে একটা ড্রপ করে একটা চান্স নিয়ে দেখা উচিত ভারতের। এবং আমি বলবো যে এইবার কেকেআরের আপডেট দেবো। কেকেআরের প্লেয়াররা কিন্তু দুর্দান্ত পারফরমেন্স করছে বিজয় হাজারে ট্রফিতে। বিজয় হাজারে ট্রফিতে বোলিংয়ে 3টে উইকেট নিয়েছেন 10 ওভারে 65 রান দিয়ে কেকেআরের পেস বোলার বৈভব অরোরা, আউটস্ট্যান্ডিং। বরুণ চক্রবর্তী তিনি কিন্তু 7 ওভার বল করে 36 রান দিয়ে 2টো উইকেট নিয়েছেন, অর্থাৎ বরুণ চক্রবর্তীও ভালো ফর্মে আছে। রিঙ্কু সিং তিনি ইউপির হয়ে তিনি 55 রান করেছেন 43 বলে, আউটস্ট্যান্ডিং। এবং সবথেকে হাইলাইট ছিল বিজয় হাজারে ট্রফিতে অরুণাচল প্রদেশের বিরুদ্ধে আঙ্ক্রিজ রাঘুবংশী তিনি
50 রান করেছিলেন মাত্র 18 বলে, অর্থাৎ বিজয় হাজারে ট্রফিতে 278 রানের স্ট্রাইক রেটে ব্যাটিং করেছে অঙ্কিশ রঘুবংশী। মানে আউটস্ট্যান্ডিং কেকেআরের ভারতীয় প্লেয়াররা খেলছে। এবং স্পেন্সার জনসন, যাকে আমি এর আগে অনেক প্রশংসা করেছিলাম, সেই স্পেন্সার জনসন তিনি কিন্তু পার্থ স্কচার্সের বিরুদ্ধে 4 ওভারে একটা মেডেন দিয়ে 20 রান দিয়ে 4টে উইকেট নিয়েছেন। অর্থাৎ বলতেই পারি কেকেআরের প্লেয়াররা কিন্তু বিভৎস ভালো ফর্মে আছে। এবং অনরিং নোকিয়ার যে ইঞ্জুরিটা লেগেছে সেটা কিন্তু আমি মনে করি স্পেন্সার জনসন এই বছর ভরপাই করে দিতে পারে, কারণ স্পেন্সার জনসন দুর্দান্ত ইঞ্জুরির পরে কামব্যাক করেছে। তো যাই হোক বন্ধুরা, আজকের আপডেটে এতটাই বলার ছিল। আশা করি সমস্তটা আপনার ভালো লেগেছে। তো ভিডিওটা এখানে শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন এবং চ্যানেলে জানা উত্তর সকলকে অনুরোধ করবো তারা অবশ্যই পাবলিক ভিউ কলকাতা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অল করে রাখবেন। ধন্যবাদ।